উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধনরূপের অধিকারী, লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 16। সীমা কিচ্ছু না বলতে পেরে এক প্রকার বাধ্য হয়ে ধীর পায়ে ইস্তিয়াকের সাথে ও রুমে এলো। সীমা আগে আগে হেঁটে ঘরে ঢুকলো, আর ইস্তিয়াক পেছনে পেছনে ঢুকে ধপ্পাস করে দরজাটা বন্ধ করে লক লাগিয়ে দিল। দরজা লাগানোর সেই শব্দে শিউরে উঠে পেছনে তাকালো সীমা। দেখলো ইস্তিয়াক দরজায় গা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটের কোণে ঝুলছে এক চরম দুষ্টুমি ভরা মুচকি হাসি। সীমা নিজেকে সামনে নিয়ে সামান্য আড়ষ্ট গলায় বলল, কি হয়েছে, এভাবে হাসছেন কেন? ইস্তিয়াক সীমার দিকে এক পলক তাকিয়ে মাথা দুলিয়ে বলল, তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হুট করে একটা গান মনে পড়ে গেল। সীমা পুরো খানিকটা কুচকেই কৌতূহল নিয়েই শুধালো, কিসের গান? ইস্তিয়াক দুই হাতের ডানার মতো করে মেলে ধরে পাখির ভঙ্গিমায় সীমার দিকে এক পা দুপা করে এগিয়ে আস্তে আস্তে উন্মাদ কণ্ঠে সুর তুলে গেয়ে উঠল, ওরে তুই যে আমার ময়নামনের পিঞ্জিরারও পাখি, আদর কইরা যতন কইরা পয়সা বুকে রাখি, পাইলে তোরে হৈমুসুখী সংসারে, তোরে কিনা দিমু খাঁটি সোনার গয়নারে, যদি ভালোবাসিস আমারে তুই ময়নারে, তোরে কিনা দিমু খাঁটি সোনার গয়নারে। সীমা দুই হাত বুকের উপরে ভাঁজ করে চরম বিরক্তি ফুটিয়ে বলল, দূর, একদম ফালতু গান। ইস্তিয়াক বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হয়ে সোফা থেকে চকিতে একটা বালিশ তুলে নিল। সেটাকে কোলে আড়াআড়িভাবে ধরে হুবহু গিটার বাজানোর ভঙ্গি করে সীমার দিকে চোখে চোখ রেখে বলে উঠল, ওকে ম্যাডাম, এবার তবে একটা খাঁটি রোমান্টিক গান শোনাই, দেখোই না কেমন ফিল আসে। আর হ্যাঁ, যদি অনুভূতির পারদ একটু বেশি চলে যায় তবে আমায় বলো, আমি নিজ দায়িত্বে কমিয়ে দেব। বলে সে আবেশে জড়িয়ে গিটারটা ঝংকার তোলার মতো করে গাইতে শুরু করলো, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না, শিশি কথা বলো না, কোনো কথা বলো না। গানটা সীমার বুকের গহীনে আস্তে পড়তে অচেনা একটা আবেশে ঝিমঝিম করে উঠল সারা শরীর। রক্ত বয়ে গেল এক অদ্ভুত উন্মাদনার জোয়ার। কিন্তু সে কিছুতেই নিজের এই দুর্বলতা বাদ ভাঙতে দিবে না। মুখ ভেঙচে কেটে বিছানা থেকে একটা বালিশ তুলে ইস্তিয়াকের দিকে ছুড়ে দিয়ে ক্ষোভের সাথে বলল, আপনার অভদ্রতা আপনার কাছেই রাখুন, সোফায় যান, ওখানেই আপনার ঘুমানোর জায়গা, আর আমি বিছানায় ঘুমাবো, গুড নাইট। বলে সীমা তড়িঘড়ি করে বিছানায় শুয়ে ইস্তিয়াকের দিকে পেছন ফিরে গা ঢাকা দিয়ে শুয়ে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই পুরো বিছানাটা মারাত্মক গতিতে দুলে উঠল। সীমা কিছুভাবে ওঠার বা নিজেকে সামনে নেওয়ার ন্যূনতম সুযোগটুকুও পেল না। পেছন থেকে ইস্তিয়াক তাকে একদম শক্ত খাঁচায় বাঁধার মতো করে জড়িয়ে ধরে। সীমার অনাবৃত ঘাড়ে নিজের মুখটা গভীর করে ডুবিয়ে দিল। তারপর কানের লতিতে উষ্ণ নিঃশ্বাস ফেলে নিচু গম্ভীর আর খুরদারা ফিসফিসানি কণ্ঠে বলে উঠল, এখন যদি ভুল করেও একটা অতিরিক্ত কথা মুখে দিয়ে ফুটে তুলেছ, তবে এখনই বাচ্চা আম্মু বানিয়ে দেব। আমি কিন্তু চরম ডার্ক মুডে আছি পাখিরি, তাই ভালো চাও তো একদম নড়াচড়া করো না, চুপচাপ পড়ে থাকো। হঠাৎ ইস্তিয়াকের এতটা ঘনিষ্ঠতায় পাথরের মতো স্থির হয়ে যায় সীমা। ইস্তিয়াকের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে ছুঁয়ে যাচ্ছে, আর অজান্তেই শরীর জুড়ে কেমন একটা অদ্ভুত শিহরণ জেগে উঠেছে। সীমার চুলের মিষ্টি শ্যাম্পুর ঘ্রাণটা গভীরভাবে টেনে নিয়ে ইস্তিয়াক মৃদুস্বরে বলে ওঠে, এই সামান্য ঘ্রাণিতে আমি মাতাল। তাহলে শাশুড়ির মেয়ে, একবার ভেবে দেখো তো তোর প্রেমে আমি কতটা মাতাল। মাতাল, ভীষণ মাতাল, একেবারে পাগল করে দেওয়ার মতো মাতাল। ফ্রেন্সি ইয়ারাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলেছে রূপা। বুকের ভেতরে জমে থাকা এত বছরের কষ্ট যেন আজ অশ্রু হয়ে বেরিয়ে আসছে। এই জন্যই এত আপন মনে হতো এই মানুষটাকে। এই মানুষটাই যে তার বাবার মা, তার নিজের দাদি। সত্যটা জানার পর বুকের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা আর আপন করে পাওয়ার আশঙ্কা একসঙ্গে মিলেমিশে যাচ্ছে রূপার। ফেন্সিয়ারা নাতনিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেঁদে চলেছেন। নাতনিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। বারবার রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন এত বছরে না পাওয়াগুলো এক মুহূর্তেই মুছে দিতে চাইছেন। দুজনে ফুপিয়ে কান্নার পুরো রুমটা ভারী হয়ে উঠেছে। একটু দূরে দুই হাতে বুকে ভাঁজ করে শাড়ি পেতে দাঁড়িয়ে আছে বাঁধন, আকাশ, জেইন আর ওমর। পাশে অ্যান্সি আর নিক্সিও চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, সবাই নীরবে তাকিয়ে আছে সামনে ঘটে যাওয়া নাতি দাদির এই আবেগ কোনো মিলনের দিকে। কাঁদতে কাঁদতে রূপা দাদির বুকের ভিতরে মুখ লুকিয়ে বলে, দাদি আমি এতিম, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। ফেন্সি ইয়ারা চোখের কোণে বেয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। তিনি রূপার মাথায় হাত বুলিয়ে মমতা মেশানো কণ্ঠে বলেন, কে বলেছে তুই এতিম? মা বাবা না থাকলেই মানুষ এতিম হয় না রে মা। জীবনে এমন একজন মানুষও আসে যার হাত ধরে গোটা জীবনটা পার করে দেওয়া যায়। তোর জীবনেও সেই মানুষটা আছে, তাকে পেয়ে তুই কোনোদিন বুঝতেই পারবি না তুই একা, তুই এতিম।
ফেন্সিয়ারার কথা শুনে বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে থাকে রূপা। কথাগুলো গভীরতার যেন পুরোপুরি বুঝে উঠতে পারে না সে। নাতনির চোখে মুখে জমে থাকা সেই প্রশ্ন দেখে ফেন্সিয়ারা নিজের চোখের কোণে অশ্রু মুছে নেন। তারপর ধীর স্নেহমাখা কণ্ঠে বলতে শুরু করেন, বাঁধন আমাকে সব বলেছে। আমিও বাঁধনের ব্যাপারে সব জেনেছি। ছেলেটা তোকে প্রচণ্ড ভালোবাসে। এই ভালোবাসার মানুষের জন্য নিজের সব শখের চাকরিটাও ছেড়ে চলে আসতে পারে। সে আর যাই হোক, সেই নারীকে হারিয়ে বাঁচতে পারবে না। একটু থেমে রূপার মুখের দিকে তাকিয়ে ফেন্সিয়ারা, চোখে মুখে তখন অদ্ভুত একটা মায়া। বাঁধন একদম তোর বাবার মতো। তোর বাবাও ঠিক এমন করে তোর মাকে ভালোবাসতো। এক কথায় তোর মায়ের জন্য উন্মাদ ছিল তোর বাবা। তোর মা যখন যা চাইতো, যা প্রয়োজন হতো, তোর বাবা সবকিছু তার পায়ের কাছে এনে হাজির করাতো। কখনো টাকার অভাব হতে দেয়নি, কখনো ভালোবাসার অভাব হতে দেয়নি। নিজের সবটুকু দিয়ে তোর মায়ের জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ করে রেখেছিল। ফেন্সিয়ারার আঙ্গুলগুলো ধীরে ধীরে রূপার গাল ছুঁয়ে যায়। ঠিক তেমনটাই দেখেছি বাঁধনের চোখে। তোকে হারানোর ভয় দেখেছি, তোকে পাওয়ার উন্মাদনা দেখেছি, আর দেখেছি তোকে ঘিরে তার নিঃস্বার্থ ভালোবাসা। তুইও তোর মায়ের মতো ভাগ্য করে এমন একজন পুরুষ পেয়েছিস যে তোকে পাওয়ার জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে পারবে, কিন্তু তোকে ছেড়ে দিতে পারবে না। ফেন্সিয়ারার প্রতিটা শব্দ নীরবে শুনে যায় রূপা। কথাগুলো যেন এক একে এসে তার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে। বুকের ভেতরে অজান্তেই ভালোবাসার একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছে। এতদিন বাঁধনের চোখে যে অনুভূতিগুলো দেখেছে, আজ যেন সেগুলো ভাষা খুঁজে পাচ্ছে রূপা। ফেন্সিয়ারা রূপার গালে হাত রেখে আবারও মমতা ভরা কণ্ঠে বলেন, তোর জন্ম হয়েছে খ্রিস্টান পরিবারে, কিন্তু তুই বড় হয়েছিস মুসলমান ধর্মের বিশ্বাস আর সংস্কৃতির মধ্যে। তোর জীবনের সঙ্গীও একজন মুসলমান। তাই আমি চাই তুই সবসময় মুসলমান ধর্মেই থাকিস, আমাদের খ্রিস্টান ধর্মে ফিরে আসিস না। তুই যে বিশ্বাসে বড় হয়েছিস, যে বিশ্বাসে নিজের জীবনসঙ্গীকে পেয়েছিস, সেই বিশ্বাস নিয়েই সুখে থাকিস। আমার কাছে তোর ধর্মের চেয়েও বড় তোর শান্তি আর তোর সুখ। রূপার বুকটা যেন মুহূর্তেই খুশিতে ভরে উঠল। কোনো কিছু না ভেবেই ফেন্সিয়ারাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসিমাখা কণ্ঠে বলে, তুমি অনেক ভালো দাদি। বলে আবারও কি যেন মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দাদির বুক থেকে মুখ তুলে কৌতূহলী চোখে তাকায় রূপা। আচ্ছা দাদি, তুমি আমাকে চিনলে কিভাবে, কি করে বুঝলে আমি তোমার নাতনি? ফেন্সিয়ারা রূপার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, তোর চোখ আর ওই গ্যাস তারটা দেখি। রূপা চোখ বড় বড় করে তাকাই। মানে? ফেন্সিয়ারা এবার রূপার হাতটা নিচে হাতের মুঠোয় নিয়ে ধীরে ধীরে বলেন, চল তোকে দেখাই কিভাবে চিনেছি তোকে। রূপার হাত ধরে ফেন্সিয়ারা এগিয়ে যান পাশের একটা রুমের দিকে। তাদের পেছনে বাঁধন, আকাশ, জেইন আর ওমরও এসে দাঁড়ায়। রুমে ঢুকে থমকে চারিপাশে তাকায় রূপা। ঘরটা যেন অন্যরকম একটা জগৎ। চারিপাশে কালো রঙের আধিপত্য, অথচ প্রতিটা জিনিসে এত পরিপাটি আর যত্নে সাজানো যে ঘরটা ভিতরে এক ধরনের গম্ভীর সৌন্দর্য ছড়িয়ে আছে। রূপার চোখ ঘুরে বেড়ায় দেওয়ালে থেকে আসবাব প্রতিটি কোণায়। ফেন্সিয়ারা ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে গিয়ে বলেন, এটা তোর বাবার রুম ছিল। যদিও তোর বাবা এখানে খুব একটা থাকতো না। তোর বাবার অনেকগুলো বাড়ি ছিল, যেমন ডুপ্লেক্স হাউস, প্রাইভেট ভিলা, অ্যাসেস্ট হাউস, আরও অনেক হাউস। যখন যেখানে মন চাইতো সেখানে গিয়ে থাকতো, কখনো মাটির নিচে, কখনো আবার জাহাজে। তোর বাবার জীবনটাই ছিল এমন, এক জায়গায় বেশি দিন স্থির হয়ে থাকার মানুষ তো ছিলই না। ফেন্সিয়ারার দৃষ্টি এবার ঘরের এক একটা জিনিসের উপরে থেমে থেমে যায়। কিন্তু তোর মা এই ঘরটা ভীষণ ভালোবাসতো। এই ঘর ছেড়ে কোথাও যেতে চাইতো না। নিজের হাতে প্রতিটা জিনিস গুছিয়ে রাখতো, বারবার পরিষ্কার করতো। তার বাবা এখানে না থাকলেও ঘরটা সবসময় তোর মায়ের যত্নে একদম পরিপাটি থাকতো। কথার মাঝেই ফেন্সিয়ারার কণ্ঠে ভীষণ হালকা বিষণ্ণতা নেমে আসে। তোর বাবা তোর মায়ের সঙ্গে খুব একটা থাকতো না, কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতো। কিন্তু তোর মা কখনো এই ঘরটার যত্ন নেওয়া বন্ধ করেনি। রূপার চোখে তখন কৌতূহল। এত করে নীরবে শুনলেও এবার প্রশ্নটা আর আটকে রাখতে পারে না, বাবা মায়ের সঙ্গে থাকতে না কেন? ফ্রেন্সিয়ারা কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তোর বাবা ছিল মাফিয়া, গোটা শহর নিজের হাতের মুঠোয় রাখতো। তার চারিপাশে সবসময় কাজ, মানুষ আর বিপদ ঘটে থাকতো, তাই তাকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হতো। বলেই ফ্রেন্সিয়ারা ধীরে ধীরে এগিয়ে যান ঘরের একপাশে দেওয়ালের কাছে। সেখানে ঝুলানো কালো পর্দাটা সরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই দেওয়ালে টাঙানো বিশাল একটি ফ্রেমের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ফ্রেন্সিয়ারার দৃষ্টি ছবিটার উপরে স্থির হয়ে যায়। তারপর ধীরে ধীরে বলেন, তুই জানতে চেয়েছিলি না আমি তোকে কিভাবে চিনলাম? তাহলে শোন, তোকে আমি তোর বাবার চেহারা দেখে চিনেছি, তোর বাবার চোখে দেখে চিনেছি, আর তোর মায়ের গ্যাস দাগটা দেখেও চিনেছি। তোর মুখের মধ্যে তোর বাবার সঙ্গে অনেক মিল, ঠিক তোর বাবার মতোই বাদামি চোখ দুটো হয়েছে তোর। আবার তোর মায়ের মতোই ডান পাশে ওই গ্যাস দাঁতও আছে তোর। তোকে প্রথম দেখে আমার বুকের ভেতরটা বলে উঠেছিল, এই মেয়েটাই আমার প্রেয়াসার মেয়ে, আমার ইথানের সন্তান।
রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে, কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে ছবিটির সামনে গিয়ে দাঁড়ায় সে। চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। এই দুজন কে দাদি? ফ্রেন্সিয়ারা অশ্রুসিক্ত চোখে ছবিটার দিকে তাকিয়ে নরম গলায় বলেন, তোর বাবা মা। মুহূর্তে ঘরের সবাই অবাক চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। স্বর্ণালী কারুকার্য করা বিশাল একটা ফ্রেমের ভেতরে বন্দী হয়ে আছে বহু বছরের আগের পুরনো বিয়ের সুন্দর মুহূর্ত। ছবিটি দেখা যাচ্ছে একটি সুন্দর সোনালী কারুকার্যে করা ফ্রেমে বাঁধানো বিয়ের ছবি দেওয়ালে টাঙানো। ছবির মাঝখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রিয়াসা ও ইথান রিচার্ডসন। প্রিয়াসার পরনে ঝলমলে সাদা ব্রাইডাল গাউন, গরনের ওপরে সূক্ষ্ম নকশা করা। কোমর থেকে নিচে কাপড়টি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। মাথায় সাদা ওয়েডিং ভেইল, সঙ্গে ছোট ঝকঝকে টায়রা। এক হাতে সে সাদা ফুলের সুন্দর একটি ভাইরাল বুকেট ধরে আছে। প্রিয়াসা ইথানের কাঁধের নিচে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আহত করে তার কাঁধে মাথা রেখেছে। মুখে ফুটে উঠেছে মিষ্টি শান্ত একটি হাসি, অথচ তার দৃষ্টি সোজা ক্যামেরার দিকে দাঁড়িয়ে থাকা ইথান রিচার্ডসন। তার পরনে পরিপাটি কালো টাক্সেডো, ভেতরে সাদা শার্ট আর গলায় কালো বউটাই। বুকের কাছে লাগানো আছে ছোট সাদা ফুলের বুটুনিয়ার। এক হাতে দিয়ে সে প্রিয়াসার কোমর ধরিয়ে রেখেছে, অন্য হাতে প্যান্টের পকেটে গুজে রাখা। মুখভঙ্গি বেশ গম্ভীর এবং স্থির, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ, তাদের পেছনে নরম হলদুটে ভাব আলো। চারিপাশে সাদা ফুলের সাজসজ্জা। পুরো ছবিটা যেন তাদের ভালোবাসার একটা নিঃশব্দ সাক্ষী হয়ে দেওয়ালের বুকে আটকে আছে। রূপা ধীরে ধীরে হাত বাড়িয়ে ছবিটার ওপর আঙ্গুল রাখে। ছবির কাজ ছুতেই তার চোখ থেকে টুপটাপ করে পানি ঝরতে থাকে, কাপা ঠোঁটে ফিসফিস করে ওঠে। এই দুজন আমার বাবা মা। পরক্ষণে ছবিটার গায়ে কপালে ঠেকিয়ে শব্দ করে কেঁদে ওঠে রূপা। বুকের ভেতরটা যেন কেউ মোটা করে চেপে ধরেছে। এতদিন পর নিজের পরিচয় পেয়েছে সে, জেনেছে মা বাবার কথা, জেনেছে তাদের ভালোবাসার গল্প। অথচ এই পরিচয়ের সঙ্গে যদি আজ মা বাবা দুজনকেই ফিরে পেত, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়তো রূপাই হতো। কিন্তু ভাগ্য তাকে পরিচয় দিয়েছে, স্মৃতি দিয়েছে, ভালোবাসার গল্প দিয়েছে, শুধু মা বাবাকে দেয়নি। ফ্রেন্সিয়ারা ধীরে ধীরে ছবিটার আরও কাছে এগিয়ে গেলেন। কিছুক্ষণ কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলেন। স্থির দৃষ্টিতে ছবির ভেতরে হাসি মুখে দাঁড়িয়ে থাকা প্রিয়াসার দিকে তাকিয়ে রইলেন। সেই হাসিটা যেন বহু বছর আগের কোনো একটা বিকেলে থেকে আজ ছবিটির ভিতরে আটকে আছে। অথচ সেই হাসির আড়ালে লুকিয়েছিল কতটা অপেক্ষা, কতটা কষ্ট, তা জানতেন না কেবল এই মানুষটি। ফ্রেন্সিয়ারা ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ভারী কণ্ঠে বলতে শুরু করলেন, তোর মা ছিল আমার ভাইয়ের মেয়ে। খুব সাধারণ একটা পরিবার ছিল আমার ভাইয়ের। কোনো বড়লোকে ছিল না, কোনো অহংকার ছিল না, ছিল শুধু ভালোবাসায় বড় একটা ছোট্ট সংসার। আর সেই সংসারের সবচেয়ে আদরের মেয়েটা ছিল তোর মা। শান্ত মিষ্টি হাসি খুশি একটা মেয়ে, ওর মুখ সবসময় একটা হাসি লেগে থাকতো। একটু থামলেন তিনি, ছবিটা প্রিয়াসার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিন্তু সেই হাসিটা মুহূর্তেই বিষাদের ছায়া নেমে এলো। তিনি একবার ইথান রিচার্ডসনের দিকে তাকিয়ে বললেন, আর অন্যদিকে আমার ছেলেটা ছিল ঠিক তার উল্টো, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মানুষ তার সামনে দাঁড়াতেও ভয় পেত। ভালোবাসা তো দূরের কথা, তার নামটা মুখে আনতেও 10 বার ভাবত মানুষ। কোনো বিয়েরই সাহস হয় নাই তার দিকে তাকাতে। কারণ আমার ছেলে হোক কিংবা মেয়ে, কেউ তার সঙ্গে ভুলে কথা করলে কথার জবাব দেওয়ার মানুষ ছিল না সে। কথার চেয়ে তার বন্দুকই বেশি কথা বলতো। তাই আর আশেপাশে কোনো মেয়ের ছায়াও পড়তো না। ফেন্সিয়ারা চোখ ধীরে ধীরে ছবির উপরে স্থির হয়ে গেল। কিন্তু জানিস, এই ভয়ঙ্কর মানুষটার প্রেমেই প্রথম থেকে পড়ে গিয়েছিল তোর মা। কিভাবে ভালোবেসেছিল, কেন ভালোবেসেছিল, সেটার উত্তর হয়তো প্রিয়াসার কাছে নিজের কাছেও ছিল না। শুধু জানতো সে আমার ছেলেটাকেই ভালোবাসে। কণ্ঠটা আরও নরম হয়ে এলো তার। শুধু আমার কাছে এসে বলতো, ফুপি তোমার ছেলেকে আমায় দিয়ে দাও না গো। এমনভাবে বলতো মনে হতো ওর পৃথিবীতে আমার ছেলেটা ছাড়া আর কিছুই নেই। ভাইয়ের বাসায় গেলেই আমাকে এই এক কথা বলতো, তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও। আমি প্রথমে হাসতাম, ওকে বকতাম, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা, প্রতিদিন একই আবদার। ধীরে ধীরে কখন যে আমি ওর মায়ায় পড়ে গেলাম বুঝতেই পারিনি। একসময় আমি ঠিক করে ফেললাম আমার ইথানের সঙ্গে প্রিয়াশালী বিয়ে দেব। মনে হয়েছিল এই মেয়েটাই হয়তো আমার ছেলেটার অন্ধকার জীবনে একটু আলো এনে দিতে পারবে। কিন্তু কথাটা যখন তোর বাবাকে বললাম, ছেলেটা কি রাগটাই না করেছিল, সাপ জানিয়ে দিল কোনোভাবেই প্রিয়াশাকে বিয়ে করবে না, আমার কথা শুনবে না, আমার কোনো অনুরোধ শুনবে না। যেন বিয়ের কথা বলাটাই তার কাছে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আমিও সেদিন জেদ ধরে বসেছিলাম, নিজের মরা কসম দিয়েছিলাম, বলেছিলাম আমার কথা না রাখলে আমি আর কোনোদিন তাকে ক্ষমা করব না। শেষ পর্যন্ত আমার জেদের কাছে হার মানতে হয়েছিল আমার ছেলেকে। বাধ্য হয়ে তোর বাবাকে তোর মাকে বিয়ে করতে হয়েছিল।
রূপার দিকে একবার তাকিয়ে আবার ছবির দিকে তাকালেন তিনি। কিন্তু জানিস, বিয়ের পর তোর বাবা প্রিয়াশাকে একটিবারের জন্য নিজের করে নেয়নি। বিয়ের পরপরই চলে গিয়েছিল। মেয়েটার সঙ্গে একটা কথাও বলেনি। একটা স্বামী তার নতুন বউকে যেভাবে কথা বলে সেভাবে কাছে টেনে নেয়, তার কিছুই করেনি আমার ছেলে। অথচ তোর মা, সে একটু রাগ করেনি, অভিমান করেনি। আমাকে কিংবা তোর দাদাকে একবারও বলেনি তোদের ছেলে আমার সঙ্গে এমন করেছে কেন, বরং আমাদের দুজনকে এমনভাবে আগলে রেখেছিল যেন আমারই তার যত আপন পৃথিবী। সারাক্ষণ আমাদের হাসতে, আমাদের যত্ন নিত, নিজে কষ্টের বুকের মধ্যে লুকিয়ে রাখতো। অথচ তোর বাবাকে নিয়ে একটা অভিযোগও করতো না। টানা 2 মাস পর বাড়িতে ফিরেছিল তোর বাবা, আর সেই দিনই তোর মা যে কি খুশি হয়েছিল সেটা তোকে যে কিভাবে বোঝাবো বল। মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় সুখ বুঝি এই পেয়ে গিয়েছে। চোখে মুখে কি যে একটা আনন্দ ছিল মেয়েটার, অথচ এই আনন্দ বেশিক্ষণ টেকেনি। তোর বাবা তোর মায়ের সঙ্গে খুব বাজে ব্যবহার করত, তাকে কাছে ঘেঁষতে দিত না, কথায় কথায় এড়িয়ে যেত। কিন্তু তোর মা, সে কখনো উল্টো একটা কথাও বলেনি, সব চুপচাপ সহ্য করে গিয়েছে। আমি অনেকবার ওর চোখে পানি দেখেছি, কিন্তু মুখে অভিযোগ শুনিনি। তখন বুঝেছিলাম মেয়েটা শুধু ভালোবাসে না, ভালোবাসার মানুষটার জন্য নিজের কষ্টকেও হাসি মুখে বয়ে নিতে শিখে গিয়েছে। ফেন্সিয়ারা কিছুক্ষণ নীরবে রইলেন, তারপর আবারও বলতে শুরু করলেন। তোর বাবা একদমই তোর মায়ের সঙ্গে থাকতো না। যখনই বাড়িতে আসতো আমাদের সঙ্গে দেখা করতো, কিছুক্ষণ থাকতো, তারপর আবার চলে যেত। আমরা চাইলেও তাকে আটকাতে পারলাম না। কিন্তু তোর মা, সে থেমে থাকেনি। তোর বাবা যে জায়গায় থাকতো সেখানেই চলে যেত, নিজের হাতে রান্না করে নিয়ে যেত। আমার ছেলে বিরক্ত হতো, রাগ করতো, তবুও মেয়েটা জোর করে নিজের হাতে খাইয়ে আসতো। কখনো তোর বাবা অসুস্থ হয়ে পড়লে সারা রাত জেগে সেবা করতো, নিজের ঘুম, নিজের খাওয়া সব ভুলে যেত। আর আমার ছেলেটা, সে যেন মেয়েটার এই ভালোবাসাটুকুই সহ্য করতে পারতো না। একদিন তোর রাগের মাথায় তোর মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিল, কিন্তু তোর মা সেই দিনও কোনো অভিযোগ করেনি, কাউকে কিচ্ছু বলেনি, যেন কষ্ট পাওয়ার অধিকারটুকু সে নিজের কাছ থেকে কেড়ে নিয়েছে। ফেন্সিয়ারা চোখে বেয়ে আবার এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিন্তু তোর দাদা আর আমি আর সহ্য করতে পারিনি। আমরা ঠিক করলাম এই সম্পর্কে ইতি টানবো। তোর বাবা ডিভোর্স দিতে রাজিও হয়ে গেল, কিন্তু তোর মা কথাটা বলতে গিয়ে তার গলা আটকে এলো। তোর মা কিছুতেই রাজি হলো না, একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল মেয়েটা। তোর বাবার পায়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল যেন তাকে ডিভোর্স না দেয়। আমাদের পায়েও জড়িয়ে পড়েছিল, বলেছিল, ফুপি, আমি সারা জীবন ওর দাসী হয়েই থাকবো, তবু আমাকে ওর কাছ থেকে আলাদা করে দিও না। ফেন্সিয়ার চোখ মুছে নিল। বলতো, একটা মানুষ আর কতটা ভালোবাসলে এমন কথা বলতে পারে? কিছুক্ষণ চুপ থেকে ছবির দিকে তাকিয়ে খুব ধীরে তিনি বললেন, সেদিন তোর মায়ের চোখের দিকে তাকিয়ে আমার আর ডিভোর্স করাতে পারিনি, কারণ তখন বুঝে গিয়েছিলাম মেয়েটা আমার ছেলেটাকে শুধু ভালোবাসে না, নিজে পুরো পৃথিবীটাই ওই মানুষের হাতে তুলে দিয়েছে। ফেন্সিয়ারা ঠোঁট কাপা হাসি ফুটে উঠল। তোর মাকে দেখে আমার গর্ব হতো। আমার ছেলের মতো এমন নিষ্ঠুর একটা মানুষকে কেউ এতটা ভালোবাসতে পারে, এটা আমি নিজের চোখে প্রিয়াশাকে না দেখলে কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। আমার ছেলে যেখানে সবাইকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছে, সেখানে একটা মেয়ে ভালোবেসে তাকে ছেড়ে যায়নি, বরং যতবার সে দূরে ঠেলে দিয়েছে তোর মা ততবার আরও শক্ত করে তাকে ভালোবেসেছে। তোর মা জানতো তোর বাবা তাকে ভালোবাসে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই, তবুও সে ভালোবেসে গিয়েছে। কারণ কিছু মানুষ ভালোবাসার প্রতিদান পাওয়ার জন্য ভালোবাসে না, তারা শুধু ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরতে সারা জীবনই বেঁচে থাকতে চায়। তোর মা ছিল ঠিক তেমনই একজন মানুষ। আকাশ এতক্ষণ চুপচাপ ফ্যান্সিয়ারার কথা শুনেছিল, কিন্তু একটা প্রশ্ন কিছুতেই তার মাথা থেকেই যাচ্ছিল না। এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর একটা মানুষ কিভাবে শেষ পর্যন্ত প্রিয়াসার মতো একজন মানুষকে এত গভীরভাবে ভালোবেসে ফেলল? কৌতূহলটা আর সামলাতে না পেরে আকাশ একটু এগিয়ে এসে প্রশ্ন করলো, আচ্ছা দাদি, ইথান আঙ্কেল তাহলে আন্টিকে এতটা গভীরভাবে কিভাবে ভালোবেসে ফেলল? ফেন্সিয়ারার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তিনি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বললেন, সে কথা জানতে চাও? সে কথা বলতে তো একটা পুরো কাহিনী হয়ে যাবে। আমার ছেলেটা একদিন রূপার মাকে শর্ত দিয়েছিল, যদি ডিভোর্স না চায় তাহলে যেন তার থেকে দূরে দূরে থাকে, তার চোখের সামনে যেন একদম না পড়ে, যখন তখন হাউসে গিয়ে যেন না ওঠে, আর সবচেয়ে বড় কথা, তার সামনে যেন কোনো ভালোবাসার আবেগ না দেখায়। আর জানো মেয়েটা কি করেছিল? একটাও তর্ক করেনি, একটাও প্রশ্ন করেনি। সেদিন থেকে সত্যি সত্যি আমার ছেলে কাছ থেকে দূরে দূরে গেল, হাউজেও যেত না। আমার ছেলের বাড়িতে এলে অন্য একটা রুমে গিয়ে বসে থাকতো। যতক্ষণ আমার ছেলে বাড়িতে থাকতো ততক্ষণ ওই ঘর থেকে বের হতো না। আমার ছেলে চলে যাওয়ার পরই শুধু বের হতো। একবারও তার সামনে গিয়ে দাঁড়াতো না, একবারও জোর করে কথা বলার চেষ্টাও করতো না। আমার ছেলেটা যেটা চেয়েছিল সে ঠিক সেটাই করেছিল। আকাশ মনোযোগ দিয়ে শুনেছে। ফেন্সিয়ারার মুখে এবার অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। হঠাৎ তিনি একটু জোরে হেসে বললেন, তারপর হাসতে হাসতে মাথা নাড়লেন। কিন্তু কথায় আছে না, যেটাকে অবহেলা করতে করতে দূরে সরিয়ে দেওয়া হয়,
ভাগ্যে থাকলে সবসময় সেই জিনিসটাও নিজের প্রাণের চেয়েও বেশি দামি হয়ে ওঠে। আমার ছেলের বেলায় ঠিক সেটাই হয়েছিল। হাসিটা ধীরে ধীরে মুছে গিয়ে তার চোখে স্মৃতি ছায়া ভেসে এলো। রূপার দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলেন, তোর বাবার কার্ডদের কাছ থেকে তখন প্রায় শুনতাম ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আগের মতো নিজের যত্ন নেয় না, ঠিকমতো খায় না, ঘুমোয় না। সামান্য কিছু হলেই মেজা ছাড়িয়ে ফেলে, এমনকি কোনো কারণ ছাড়াই নিজে কার্ডদের উপরে রেখে গিয়ে গুলি চালিয়ে দেয়। ফেন্সিয়ারা একটু থামলেন। এতদিন তো শত্রুদের সঙ্গে সংঘর্ষে নিজে গুলি খেলো। সেদিনের কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। ইথান রিচার্ডসন গুলি খেয়েছে এই কথাটা যেন কেউ বিশ্বাস করতে পারছিল না। কারণ আমার ছেলেকে কেউ এত সহজে আঘাত করতে পারবে এটা মানুষ কল্পনাও করতো না। ফেন্সিয়ারার চোখে এবার মায়া ফুটে উঠল। কিন্তু আমি সব ঠিকই শুনেছিলাম, বুঝেছিলাম কি হয়েছে আমার ছেলেটার। প্রথমবারের মতো সে হয়তো প্রিয়াসার শূন্যতা অনুভব করতে শুরু করেছে। প্রথমবার বুঝতে শুরু করেছে একটা মানুষ তার জীবন থেকে সরে গেলে সেই শূন্যতা কতটা গভীর। এতদিন আমার ছেলে শুধু জানতো এই শহরে সবাই তাকে ভয় পায়, সবাই তাকে ঘৃণা করে, তার কাছ থেকে সবাই দূরে থাকতে চায়। কিন্তু প্রিয়াসা তাকে ভয় পায়নি, তার ভয়ঙ্কর নাম শুনেও পিছিয়ে যায়নি। সবাই যখন আমার ছেলের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে দূরে সরে গেছে, তখন ওই মেয়েটাই তার কাছে এগিয়ে এসেছিল, তার হাত ধরেছিল, তার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। এমনকি আমার ছেলের মতো একজন মানুষের সঙ্গে সংসার করার জন্য নিজের পুরো জীবনটা তার হাতে তুলে দিয়েছিল। আর তখনই আমার ছেলে বুঝতে শুরু করেছিল পৃথিবীর সবাই তাকে ঘৃণা করলেও একজন মানুষ আছে যে তাকে ভালোবাসে। সবাই তার রক্তাক্ত অতীত থেকে ভয় পেলেও একজন মানুষ আছে যে তার ভিতরে মানুষটাকে দেখতে চায়। সবাই যেখানে তাকে এড়িয়ে চলে সেখানে একজন মানুষ তার পাশে দাঁড়াতে চায়। তিনি মৃদু হেসে ছবির প্রিয়াসার মুখের দিকে তাকালেন। সে একজন মানুষ, সে প্রিয়াসা। সেটা আমার ছেলেটা খুব ভালোভাবে অনুভব করেছিল। আর যেদিন সে বুঝেছিল প্রিয়াসাকে ছাড়া তার চারপাশটা কেমন ফাঁকা হয়ে গেছে, সেই দিন থেকেই বোধহয় আমার ছেলেটা অজান্তেই এই মেয়েটার প্রেমে ডুবে যেতে শুরু করেছিল। তোর মাকে দূরে সরিয়ে দিয়ে আমার ছেলে প্রথমবার বুঝেছিল মেয়েটা তার কতটা কাছে ছিল। ফ্রেন্সিয়ারা এবার ইথানের ছবির উপরে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখের সামনে যেন বহু বছরের আগে সেই দিনটি আবারও জীবন্ত হয়ে উঠল। মুখে মৃদু হাসি ফুটিয়ে তিনি বলতে শুরু করলেন, একদিন আমি আর তোর দাদা তোর মাকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম। সেদিন কে জানে তোর বাবাকে ফোন করে বলেছিল প্রিয়াসা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা নাকি খুব খারাপ। ব্যাস এতটুকু খবরই যথেষ্ট ছিল আমার ছেলেটাকে পাগল করে দেওয়ার জন্য। আমাকে ফোন করে কিছু জিজ্ঞেস পর্যন্ত করেনি। আমার ফোনের লোকেশন ট্র্যাক করে সোজা গাড়ি দিয়ে সাঙ্গ সব বডিগার্ড নিয়ে হাজির হয়ে গিয়েছিল শপিং মলে। তারপর কি ঘটেছিল জানিস? পাগলের মতো পুরো শপিং মল ছুটে ছুটে প্রিয়াসাকে খুঁজেছিল। এক দোকান থেকে আরেক দোকান, একতলা থেকে আরেক তলা, কোথাও তোর মাকে না পেয়ে যেন ওর মাথায় কাজ করছিল না। চোখে মুখে এমন ভয় ছিল, আমি আমার ছেলেকে জীবনে কখনোই এই সেভাবে দেখিনি। শেষ পর্যন্ত যখন তোর মাকে একদম সুস্থ অবস্থায় নিজের চোখের সামনে দেখতে পেল, তখনই যেন ওর বুকের ভেতরে জমে থাকা ভয়টা একসঙ্গে বেরিয়ে এলো। নিজেকে আর সামলাতে পারেনি। পুরো শপিং মলের সবার সামনে তোর বাবার মতো একটা মানুষ প্রিয়াসার সামনে হাঁটু করে বসে পড়েছিল। তিনি চোখ বন্ধ করে সেই দৃশ্যটা মনে করার চেষ্টা করলেন। তারপর কাপা গলায় চিৎকার করে বলেছিল, আমি ভুল করেছি প্রিয়াসা, যা শাস্তি দিবে মাথা পেতে নিব, কিন্তু এই মুহূর্তে আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু জড়িয়ে ধরো। আমার বুকের ভেতরটা যেন রক্তক্ষরণ করছে। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে গেল। ফ্রেন্সিয়ারা মৃদুস্বরে আবারও বললেন, সেদিন পুরো শপিং মল থমকে গিয়েছিল। মানুষজন অবাক হয়ে তাকিয়েছিল, কেউ বিশ্বাসই করতে পারছিল না ইথান রিচার্ডসনের মতো একজন মানুষ একটা মেয়ের সামনে হাঁটু করে বসে আছে। যে মানুষটা সামনে দাঁড়াতে সবাই ভয় পায়, সেই মানুষটাই সেদিন নিজের সবচেয়ে বড় দুর্বলতা সবার সামনে প্রকাশ করে দিয়েছিল। সেদিনই সবার প্রথমবার দেখেছিল ইথান রিচার্ডসনের একটা হৃদয় আছে, যে মানুষটা কখনো কারোর সামনে মাথা নত করেনি। সেই দিন সে প্রিয়াসার সামনে মাথা নত করেছিল। গুলি খেয়েও যে মানুষটা দাঁড়িয়ে থাকতে পারে, সেই মানুষটা প্রিয়াসাকে হারানোর ভয় ভেঙে পড়েছিল। ফ্রেন্সিয়ারা চোখের পানি চিকচিক করলো। আর তোর মা, সে কি আর তার বাবাকে ওই অবস্থায় দেখে নিজেকে সামলে রাখতে পেরেছিল? পারেনি। মেয়েটা নিজেই কেঁদে ফেলেছিল। তারপর তোর বাবাকে তুলে নিয়ে জড়িয়ে ধরেছিল। সেই দিনই তাদের ভালোবাসাটা শুরু হয়েছিল। তারপর থেকে দুজন দুজনের চোখের যেন হারিয়ে থাকতো। মনে হতো দুজনের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে, কে কাকে বেশি ভালোবাসতে পারে। তোর বাবা এক কদম এগিয়ে ভালোবাসলে তোর মা দু কদম এগিয়ে যেত। তোর মা যত্ন করলে তোর বাবা তার দ্বিগুণ যত্ন করত। এভাবে ভালোবাসতে বাসতে কখন যে দুজন একে অপরের পুরো পৃথিবী হয়ে উঠেছিল আমরা কেউ টেরই পাইনি। তোর মা অনেকবার তোর বাবাকে বলতো, এসব ছেড়ে দাও, এই মাফিয়া জীবন থেকে বেরিয়ে এসো। কিন্তু আমার ছেলেটা ওই কথা শুনলেই যেন অন্যরকম হয়ে যেত। ঠোঁটে ফুটে উঠল হাসি তার। জানিস, তোর মা আমাকে নিজেই বলেছিল, সে যখনই তোর বাবাকে বলতো আপনি এসব ছেড়ে দিন, তোর বাবা কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরতো আর বলতো ভালোবাসি।
মানে মাফিয়ার জীবন ছাড়ার কথা শুনবে না, কিন্তু বউকে ভালোবাসার কথা ঠিকই বলবে। এটাই ছিল তোর বাবা। কিছুক্ষণ পর তার মুখের হাসি আবার কোমল হয়ে এলো। মাঝে মাঝে তোর বাবাকে কাজের জন্য বাইরে যেতে হতো, তখন প্রিয়াশাও সঙ্গে নিতে চাইতো, কিন্তু তোর মা যেত না। বলতো আমাদের ছেড়ে আমরা যেতে ইচ্ছে করে না। তাই তোর বাবা যতদিনই বাইরে থাকতো তোর মা আমাদের সঙ্গেই থাকতো, আমাদের সঙ্গে সময় কাটাতে, আমাদের সাথে হাসতো, আমাদের যত্ন নিত। অথচ নিজের স্বামীকে ছাড়া যে মেয়েটার বুকের কেমন খালি করে থাকতো সেটা কখনো আমাদের বুঝতে দিত না। এভাবেই দিন গেল, একটা বছর গেল, তারপর আরেকটা বছর। তাদের ভালোবাসা আরও গভীর হলো। সবশেষে তুই তোর মায়ের গর্ভে এলি। ফেন্সিয়ারা একটু থামলেন, তারপর তার চোখে হঠাৎ এক অন্যরকম স্মৃতির আলো ফুটে উঠল। কিন্তু তুই যখন তার মায়ের গর্ভে এলি সেই দিনই যেন আমার সেই কঠিন ছেলেটা এক নিমিষে বদলে গেল। তোর বাবা যখন প্রথম জানতে পারলো সে বাবা হতে যাচ্ছে, সেই দিন আমি আমার ছেলের চোখে পানি দেখেছিলাম। সেই মানুষটার চোখে পানি, তাও আবার দুঃখের নয়, সুখের পানি। তোর বাবা চোখ পেয়ে পানি দেখা তো দূরের কথা, তার মুখে এক চিলতে হাসিও দেখা যেত না। ভীষণ কঠিন একজন মানুষ ছিল। অথচ তুই মায়ের পেটে আসার পর রাতারাতি যেন অন্য মানুষ হয়ে গেল তোর বাবা। সারাক্ষণ তোর মায়ের কাছেই থাকতো, এক সেকেন্ডের জন্য তাকে চোখের আড়াল হতে দিত না। বাড়িতে ডাক্তার, নার্স, সবসময় লোকজন রেখে দিয়েছিল যাতে তোর মায়ের সামান্য কষ্টও না হয়। নিজের সবটুকু দিয়ে তোর মা আর তার পেটের তোকে আগলে রেখেছিল। একদিন তো আমার কাছে এসে কি বলেছিল জানিস? বলেছিল, মা তোমার ছেলে বাবা হতে যাচ্ছে, সবাই জানবে। ইথান রিসেপশনে শুধু একজন মাফিয়া নয়, একজন বাবাও। কি যে খুশি ছিল আমার ছেলেটা সেদিন। সেই খুশি দেখে আমি আর তোর দাদাও ভেবেছিলাম হয়তো এবার সত্যি আমার ছেলেটা বদলে যাবে, হয়তো এবার ভালো কিছু হতে চলেছে। শেষ কথাগুলো বলতে বলতে ফেন্সিয়ারের কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে আসে, মুখের সেই ক্ষীণ হাসিটুকু মিলিয়ে যায়। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। যেদিন তুই জন্ম নিলি সেই দিনই আমার সেই চোখটা থেকে চোখের পলকে শেষ হয়ে গেল। বলতে বলতে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠেন ফেন্সিয়ারা। কথাগুলো যেন শুধু মুখে উচ্চারণ করছেন না, প্রতিটি শব্দের সঙ্গে বহু বছরের পুরনো ক্ষত আবারও রক্তাক্ত হয়ে উঠেছে। কাঁপতে থাকা ঠোঁট দুটো একবারে চেপে ধরে চোখের পানি মুছে তিনি তারপর বুকের ভেতরে জমে থাকা সেই দুর্বহস্ত স্মৃতিটা আবারও বলতে শুরু করেন। তোকে জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তোর মা মারা যায়, আর তোর বাবা কিছুতেই সেটা মেনে নিতে পারেনি। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালটা যেন তার কাছে নরক হয়ে উঠেছিল। যে ডাক্তার এসে তাকে বলেছিল তার প্রিয়াসা আর নেই, সেই ডাক্তারকেও সে মেরে ফেলেছিল। থিয়েটারে যারা ছিল তাদের কাউকেই সেদিন ছাড়েনি। ফ্রেন্সিয়ারার কণ্ঠ হঠাৎ কেঁপে ওঠে। আমার ছেলেটা সেদিন আর মানুষ ছিল না রে। তোর মায়ের নিথর দেহটা বুকে জড়িয়ে পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল। যে ইথান রিসার্চনের চোখে কোনোদিন এক ফোঁটা পানিও দেখেনি, সেই পাষাণ মানুষটার বুক ফাটা আর্তনাদ সেদিন পুরো হাসপাতাল কেঁপে উঠেছিল। সবাই দেখেছিল পাষাণ ইথান রিসার্চনও ভালোবাসতে জানে। আর মানুষ ঠিক কতটা ভালোবাসলে নিজের প্রিয় মানুষকে হারিয়ে কতটা ভেঙে পড়তে পারে সেই দিন সবাই দেখেছিল। একটু থেমে চোখ মুছতে মুছতে ফেন্সিয়ারা আবারও বলেন, তোর বাবাকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। তোর মায়ের শরীরটাও ছেড়ে উঠতে চাইছিল না সে। শেষ পর্যন্ত যখন বুঝলাম এভাবে চললে আমার ছেলেটা নিজেকে শেষ করে ফেলবে, তখন তোকে কোলে নিয়ে তার সামনে যাওয়ার সাহস করলাম। কিন্তু জানিস, আমার নিজেরই ভয় লাগছিল, নিজের ছেলের কাছে যেতেও ভয় লাগছিল আমার। কারণ সেই দিন তোর বাবা যেন একটা আহত জানোয়ারের মতো হয়ে গিয়েছিল। আমার ভয় হচ্ছিল যদি তোকে দেখে তার ভিতরে সেই উন্মাদনা থামানো না যায়, যদি আমার ছোট নাতনিটারও কোনো ক্ষতি করে ফেলে। ফেন্সিয়ারা চোখ বেয়ে চুপচাপ করে অস্ত্র গড়িয়ে পড়ে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করেছিল তোর বাবা। আমি তোকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াতেই তুই কাঁদতে শুরু করলি, আর সেই কান্নার শব্দটা শুনে তোর বাবা থেমে গেল, ধীরে ধীরে তোর দিকে তাকালো, তারপর তোকে আমার হাতে থেকে কোলে তুলে নিল। আর আশ্চর্য কি জানিস, বাবার বুকে উঠতেই তুই সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে দিলি। ফেন্সিয়ারা কাপা হাসি হাসেন, চোখের পানি আর হাসি যেন একসঙ্গে মিশে যায়। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আমার সেই পাষাণ ছেলেটার বুকের ভেতরটাও বুঝি একটা নরম জায়গা আছে। নিজের মেয়ের পরশে হয়তো সে প্রথমবার বুঝেছিল সে শুধু একজন মাফিয়া নয়, সে একজন বাবা। তোর বাবা তোকে বুকের সঙ্গে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন পৃথিবীর কেউ কোনোদিন তার কাছ থেকে তোকে কেড়ে নিতে না পারে। একটু থেমেই ফেন্সিয়ারা রূপার দিকে তাকান, তারপর তোর কপালে একটা চুমু খেয়ে তোর নাম লিখেছিল ইথান প্রিসিয়া। বলেছিলাম সবাই জানবে ইথান রিচার্ডসন আর প্রিসিয়ার একমাত্র রাজকন্যা এমি তাদের ভালোবাসার শেষ চিহ্ন। ইথান প্রিসিয়া। ফ্রেন্সিয়ারার গলা এবার আরও ভারী হয়ে আসে। সেদিন অনেকক্ষণ তোকে বুকের মধ্যে নিয়ে বসেছিল তোর বাবা, কখনো তোকে দেখছিল, কখনো তোর মায়ের নিথর মুখটার দিকে তাকাচ্ছিল। তারপর তোকে কোলে নিয়ে
তোর মায়ের সঙ্গে কথা বলেছিল। যেন প্রিয়াশা তখনও তার সামনে বসে আছে। কি বলেছিল জানিস? বলেছিল, প্রিয়াশা দেখো আমাদের মেয়ে হয়েছে, তুমি তো বলেছিলে আমি বাবা হলে বদলে যাবো। হয়তো দেখো আমি সত্যিই বদলে গিয়েছি। কিন্তু তুমি কোথায় গেলে? কেন ছেড়ে গেলে আমাকে? ফিরে আসো, আমার মেয়ে কাছে, তার মায়ের দুধ প্রয়োজন। ফিরে এসো আমার নিঃশ্বাস। প্রিয়াশা প্রিন্সি ইয়ারা আর নিজেকে সামলাতে পারেন না, চোখের পানি মুছে আবার বললেন, অনেকক্ষণ পর তোকে আমার কোলে দিয়ে তোর বাবা আমার দিকে তাকিয়ে বলেছিল, মা আমাদের মেয়ের জীবনে যাই আসুক, ধনী হোক গরিব হোক কিংবা যদি কিছুই না থাকে, কিন্তু সে যদি আমার মেয়ের জন্য উন্মাদ থাকে তাহলে কখনো তোমরা তার পথে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ একজন উন্মাদ প্রেমিকের কাছে টাকা পয়সা ধন সম্পদ না থাকলেও রাজ্য ভরা ভালোবাসা থাকে, বুক ভরা হারানোর ভয় থাকে, আর থাকে নিজের ভালোবাসার মানুষটাকে আঁকলে রাখার পাগলামি। কথাগুলো বলতে বলতে ফেন্সি ইয়ারার কণ্ঠ প্রায় ভেঙে আসে। তারপর তোর বাবা আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলেছিল, মা আমি যেদিন মারা যাব আমার কবরটা যেন আমার পিয়াসার পাশেই হয়। আমি ওর কাছেই থাকতে চাই, পৃথিবীতে থাকতে পারিনি, অন্তত মাটির নিচে যেন ওর কাছ থেকে দূরে না থাকি। ফ্রেন্সি ইয়ারা এবার মুখ ঢুকে কেঁদে ফেলেন। কিছুক্ষণ কাপা স্বরে কণ্ঠে বলেন, এই কথাটুকু বলেই তোর বাবা যেখানে থেকে চলে গিয়েছিল আমি তখন বুঝতেই পারিনি এটা ছিল আমার সঙ্গে তার শেষ কথা। আমি জানতাম না আমার ছেলে আমার ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। যদি জানতাম, যদি একটুও বুঝতে পারতাম, সেই দিন আমি তাকে এক পাও যেতে দিতাম না, বুকের সঙ্গে আটকে রাখতাম আমার ছেলেটাকে। কিন্তু মানুষ কি আর জানে কোনো বিদায়টা শেষ বিদায় হয়ে যায়? কথাগুলো শেষ করার আগেই ফেন্সি ইয়ারা ডুকরে কেঁদে ফেললেন। বয়স্ক মুখের আর চামড়ার বয়ে অজরে কান্নায় পানি গড়িয়ে পড়েছে। রূপাও কান্নায় ভেঙে পড়ে কাপা গলায় বলে, কি হয়েছিল বাবার সঙ্গে বলো দাদি। ফেন্সিয়ারা চোখের পানি মুছে কাপা গলায় বলেন, তোর বাবার যত সম্পত্তি টাকা পয়সা গাড়ি সব তোর নামে লিখে দিয়ে 22 তালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তোর বাবা। কথাটা শোনেই দুই হাতে কান চেপে ধরে চিৎকার করে ওঠে রূপা। আকাশ চেইন আর ওমরের মুখ হা হয়ে যায়। আনসি আর নিক্সিও যেন মুহূর্তে পাথর হয়ে যায়। বাঁধর নিচে ঠোঁট কামড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মাত্র কয়েকটি শব্দে যেন পুরো ঘর শোকের কালো ছায়া নেমে আসে। 22 তালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ইথান রিচার্ডসন। কথাগুলো শুনেও যেন কেউ বিশ্বাস করতে পারছে না। কয়েক মুহূর্তের জন্য সবাই নিঃশব্দ হয়ে যায়। কারো মুখে কোনো শব্দ নেই। শরীরের ভেতরে কেমন শীতলতা হয়ে আসছে। বুকের ধুকপুকানি যেন নিজের কানে শোনা যাচ্ছে। এতক্ষণ যে মানুষটার ভালোবাসা, তার বদলে যাওয়া, নিজের মেয়েকে ঘিরে স্বপ্ন দেখার গল্প শুনেছিল সবাই, সেই মানুষটার জীবনের শেষটা যে এত নির্মম হবে এটা যেন কারো কল্পনাতেও ছিল না। ফেন্সি ইয়ারা আবারও চোখে মুছে ভারী কণ্ঠে বলে, তোর বাবার মৃত্যুর পর এই শহরে কেউ আনন্দের মিছিল করেছিল, আবার কেউ আর্তনাদের মিছিল করেছিল। কারণ তোর বাবা ছিল কারো কাছে একেবারে বিষের মতো, আবার কারো কাছে অমৃতের মতো। কারো জীবনে সে ছিল আতঙ্কের নাম, আবার কারো জীবনে ছিল আশ্রয়ের শেষ ঠিকানা। তাই তার চলে যাওয়ার দিনটাও এই শহরে একইভাবে নাইনি। কেউ আনন্দ করেছে, কেউ আবার বুক চাপড়ে কেঁদেছে। রূপা ঘর ফাটিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। সেই হয়তো প্রথম মেয়ে যে বাবার ভালোবাসার গল্প শুনেছে তার বাবার জীবনে সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা, আর শেষে শুনেছে মানুষটার করুণ পরিণতির কথা। নিজের বাবাকে কখনো চোখে দেখার সুযোগ না পাওয়া মেয়েটা আজ প্রথমবার তার ভালোবাসার গল্পের মধ্য দিয়ে বাবাকে চিনেছে, অনুভব করেছে। ফ্রেন্সি ইয়ারা কিছুক্ষণ চুপচাপ ইথান এবং প্রিয়াসার ছবির দিকে তাকিয়ে রইলেন। ছবির ভেতরে দুজনের মুখে তখনও সেই শান্তি পরিপূর্ণ হাসি, অথচ সেই হাসির পেছনে লুকিয়ে থাকা গল্পটা যেন মনে পড়তেই তার বুকের ভেতরটা ভারী হয়ে এলো। দীর্ঘশ্বাস ফেলে এরপর ভারী ভারী কণ্ঠে বলেন, সবশেষে মাঝে মাঝে আমার ছেলেটার ছবিটার দিকে তাকিয়ে ভাবি, যে মেয়েটাকে একসময় সহ্য করতে পারতো না, সেই মেয়েটাকে কত আপন করেছে, কত বকাঝকা করেছে, কতবার নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ নিয়তি কি অদ্ভুত লিখন, শেষ পর্যন্ত এই ছেলেটাই মেয়েটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, যে মানুষটা একদিন প্রিয়াসার ভালোবাসার থেকে পালিয়ে বেড়াতো, শেষ পর্যন্ত সেই মানুষটাই প্রিয়াসার সাথে ওপরের পথে পাড়ি জমিয়েছে। আসলে এটাই হয়তো জীবনের সবচেয়ে নির্মম সত্য। যাকে আমরা অবহেলা করে দূরে সরিয়ে দেই, তার মূল্য অনেক সময় তখনই বুঝতে পারি যখন সে আমাদের পাশে থাকে না। আর তখন সেই অবহেলা করা মানুষটাও হয়ে ওঠে সবচেয়ে আপন, আর নিজের প্রাণের চেয়েও বেশি মূল্যবান। আমার ছেলের বেলাতেও ঠিক তাই হয়েছিল। যেদিন প্রিয়াসার প্রাণটা এই দেহ ছেড়ে চলে গেল, সেই দিনই তার নিজের জীবনটাও যেন থেমে গেল। সে বুঝে গিয়েছিল সে প্রিয়াসাকে একদম অবহেলা করেছে, দূরে সরিয়ে দিয়েছে। সেই প্রিয়াসায় আজ তার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন যাকে ছাড়া থাকার কথা ভেবেছিল,
শেষ পর্যন্ত সেই মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলো না আমার ছেলেটা। প্রিয়াসা চলে যাবার পর মাত্র 2 ঘন্টা পরে তোর বাবাও চলে গেল উপরে, আমাদের সবাইকে ছেড়ে। এই পৃথিবীর সবকিছু, সব সম্পর্ক, সব ভালোবাসা পেছনে ফেলে অনেক দূরে চলে গেল সে। সেই দিন ঘটলো তাদের ভালোবাসার হয়তো উপরে গিয়ে তোর বাবা আবার তোর হাতটাই ধরেছে, যে হাতটা একদিন সে নিজেই দূরে সরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই হাত ধরে অনন্তপথ পাড়ি দিয়েছে। অ্যান্সি আর নিক্সি এতক্ষণ নিঃশব্দে পুরো ঘটনাটা শুনেছিল। প্রিয়াসা আর ইথানের গল্পের শেষ পরিণতি শুনে দুজনে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এত ভালোবাসার পরও তাদের শেষটা এমন হবে কেউ যেন মেনে নিতে পারছে না। রূপাও আর নিজেকে সামলে রাখতে পারল না। বুকের ভিতরে জমে থাকা কান্না আর কষ্ট যেন একসঙ্গে তার ওপরে চেপে বসলো। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। শরীর হঠাৎ নিস্তেজ হয়ে গিয়ে জ্ঞান হারিয়ে মেঝের দিকে টলে পড়তে নিল। মুহূর্তের মধ্যেই বাঁধন এগিয়ে এসে তাকে সামলে ফেললো। একটুকুও দেরি না করে রূপাকে পাচা কোলে তুলে নিল সে। ফেন্সিয়ারা আতঙ্কে চিৎকার করে উঠলেন, কি হয়েছে এই প্রিসিয়া? বাঁধন রূপাকে শক্ত করে ধরে শান্ত গলায় বলল, দাদি, তোমার এই নাতনির একটা ছোটোখাটো সমস্যা আছে। ও বেশি মানসিক চাপ নিতে পারে না। একটু অতিরিক্ত চাপ পড়লেই এভাবেই জ্ঞান হারিয়ে ফেলে। আর প্রতিবারই আমি ওকে ঠিক এভাবে ধরে ফেলি। দেখো, এবারও কিন্তু মিস গেল না, ঠিক সময়েই ধরে ফেললাম। মনে হয় তোমার এই নাতনিকে এভাবে হুটহাট ধরার জন্যই ওপরওয়ালা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে।